আমরা আবার এগোবো। এই এগোনো পিছনোর লড়াই চলতে থাকবে, দীর্ঘমেয়াদী লড়াই। কারণ এই যে সরকার এসেছে ডাবল ইঞ্জিন, এরা ভুল করে উচ্ছেদ করতে আসছে তা নয়। এদের নীতি, এরা বড় লোকের দল। 5 টাকা দিয়ে স্টেশনে যে লোকটা চা খেত, সেই লোকটাকে এরা বাধ্য করবে 70 টাকা দিয়ে চা খেতে। এরা বড় লোকের দল। এরা ফ্র্যাঞ্চাইজের হাতে বিভিন্ন রকম স্টেশনগুলোকে তুলে দিতে চায়। কাকলি ঘোষ দস্তিদার পরিষ্কার বললেন চিফ হুইপ দলের যে এনডিএর অংশ হিসেবে কাজ করবে তৃণমূল কংগ্রেস। এনডিএর অংশ, সরাসরি বিজেপি না। অর্থাৎ এ রাজ্যে যারা 2021 সাল থেকে চরম অত্যাচার সহ্য করে বিজেপিটা করেছেন, তাদের কাছে কিন্তু বিজেপির নেতৃত্বের একটা জবাবদিহির দায় থেকে যায় যে তৃণমূল যাদের নেতৃত্বে তাদের ওপর আক্রমণ করেছে, আজকে তারাই জোটসঙ্গী বা সরাসরি দলের অংশ তো বলা যাবে না, কিন্তু জোটসঙ্গী। নমস্কার, আমি কবির। থাম্বনেলটা দেখে একটুও অবাক হওয়ার কিছু নেই। আমি একটুও ক্লিক বেইট করছি না বা একটু অন্যরকম কিছু বলছি না, কনফিউজ করার চেষ্টা করছি না। যেটা লিখেছি সেটা সর্বৈব সত্য। কেন সেটা আমি বললে আপনারা হয়তো আমার সঙ্গে একমত হবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপিতে যাওয়া ছাড়া উপায় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় দলের রাজনৈতিক দলটির জন্মই হয়েছে, যদি তাকে রাজনৈতিক দল আদৌ বলা যায়। এখন অনেকেই বলছেন না, তার দলের কোট অ্যান্ড কোট তার দলের লোকজনই বলছেন না যে তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল। একটা রাজনৈতিক দল যদি হতো তাহলে এত তাড়াতাড়ি সেটা অ্যাবলিশ করে যেত না। তৃণমূলের কোনো পলিটিক্যাল এজেন্ডা ছিল না। তৃণমূলের একটাই মাত্র এজেন্ডা ছিল কমিউনিস্ট বিরোধিতা, অন্ধ কমিউনিস্ট বিরোধিতা। এবং এই বিরোধিতার রাজনীতি যদি একটা দল করতে থাকে তাহলে একটা সময়ের পরে তার প্রাসঙ্গিকতা শেষ হয়ে যায়। এই যেমন আমার এই প্রসঙ্গে একটা কথা আমার মনে হলো, তাই বলে রাখি যে বিজেপি হিন্দুত্বের জিগির তুলে কিন্তু এ রাজ্যে অনেক অনেক জায়গাতেই সরকারে এসেছে, কিন্তু হিন্দুত্ব দিয়ে আর কতদিন চলবে? এখন তো তারা সরকারে, এখন তো তাদের মুসলমানকে জব্দ করা ইত্যাদি ব্যাপার স্যাপারগুলো হয়ে গিয়েছে বা হয়ে যাওয়ারই কথা, হয়ে যাবে। তারপরে কি? তারপরে তো তাদের রূপ বার করতেই হবে। এবং বিজেপির একটা স্পেসিফিক পলিটিক্স রয়েছে, সেটার সঙ্গে আপনি একমত হতে পারেন, সেটাকে আপনি সমর্থন করতে পারেন, সেটাকে আপনি সমর্থন না করতে পারেন, সেটাকে আপনি পছন্দ করতে পারেন, সেটাকে আপনি ঘৃণা করতে পারেন, কিন্তু অস্বীকার করতে পারেন না। বিজেপির একটি রাজনীতি রয়েছে। সেই রাজনীতি হয়তো আপনার স্বার্থের কথা বলে না, আম আদমির স্বার্থের কথা বলে না, খেটে খাওয়া মানুষের, সৎ মানুষের স্বার্থের কথা বলে না, কিন্তু একটা রাজনীতি রয়েছে। কিন্তু তৃণমূলের তো তাও নেই। তৃণমূল কংগ্রেসের একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র রাজনৈতিক মোটো ছিল অন্ধ কমিউনিস্ট বিরোধিতা। সরকারে আসার পরে সেই স্কোপ আর রইল না, যার জন্য একের পর এক দুর্নীতি। এবং যেহেতু কোনো ধরনের কোনো পলিটিক্যাল এজেন্ডা নেই, কোনো মোটিভেশন নেই, তার দল কী করে কাজ করবে? অনর্গল চুরি, অর্গলহীন আগলহীন চুরি, নিয়ন্ত্রণহীন চুরি, দুর্নীতি, রাহাজানি শুরু হলো, যার ফলশ্রুতিস্বরূপ এই জিনিস। এবার আপনি ভাবছেন আমি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলে বিজেপিতে যাওয়ার কথা কেন বলছি? দেখুন, এইরকম একটা পারসেপশন কিন্তু মানুষের মধ্যে দীর্ঘদিন ধরেই রয়েছে যে তৃণমূল এবং বিজেপি পরস্পরের সহায়ক শক্তি, এবং সে কথা তো আস্তে আস্তে সত্যি হচ্ছে। এবং আরএসএসের মদতপুষ্ট একটি সংগঠন হচ্ছে তৃণমূল কংগ্রেস। তো এই রাজ্যে আপনারা দেখতে পেলেন যে বুলডোজার নিয়ে কি ঘটনা ঘটছে কমিউনিস্টরা। আপনি একদম শেষে, এই ভিডিওর একদম শেষে আপনি দেখবেন যে আজকে যাদবপুরে কি সুবিশাল মিছিল হয়েছে। কমিউনিস্টরা সেই মিছিল করেছে, বামপন্থীরা সেই মিছিল করেছে। বুলডোজার রাজের বিরুদ্ধে সৃজন ভট্টাচার্যকে মুক্তি দেওয়া হয়েছে, মুক্তি দিয়েছেন মাননীয় আদালত, মাননীয় বিচারক মুক্তি দিয়েছেন, জামিন দিয়েছেন। তাহলে কমিউনিস্টদের একটা নির্দিষ্ট রাজনীতি রয়েছে। আপনি তার সঙ্গে একমত হতে পারেন, তার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন, আপনি কমিউনিস্টদের সমর্থক হতে পারেন, প্রবল কমিউনিস্ট বিদ্বেষী হতে পারেন, কিন্তু অস্বীকার করতে পারেন না যে কমিউনিস্টদের একটি রাজনীতি রয়েছে। সেরকমই সোশ্যালিস্টদের একটা রাজনীতি রয়েছে, কংগ্রেসের একটা রাজনীতি রয়েছে, কিন্তু দের ওয়াজ নো স্পেসিফিক পলিটিক্স অফ দ্য তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। এখন আর একটা ব্লকেও তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব নেই, অল ইন্ডিয়া তো ছেড়ে দিন। এই যে 20 জন সাংসদ তারা বিজেপিতে যাবেন, এবার আপনি ভাবুন, ভোটের আগে ভোটের পরেই শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন বিজেপির তৃণমূলীকরণ হতে দেব না। আজকে শ্রমিক ভট্টাচার্য বা শুভেন্দু অধিকারী
তারা, আমি জানি না কি বলবেন তাদের দলের কর্মীদের কাছে, অবশ্য বলতে কোনো অসুবিধা নেই টেকনিক্যালি, কারণ এই যে 20 জন সাংসদ বিদ্রোহ ঘোষণা করেছেন, দল হারার পরেই বিদ্রোহ, যখন দলকে আরও বুক দিয়ে আগলানোর কথা, নতুন করে গড়ে তোলার কথা, তখন দলের বিরুদ্ধে বিদ্রোহ, কি অদ্ভুত। তারা তো বিজেপিতে সত্যি সরাসরি যাচ্ছেন না, তারা যাচ্ছেন এনডিএতে। এখন বিজেপি নিডস মোর নাম্বার, কারণ বিজেপি নাম্বারের ক্রাইসিস রয়েছে। 400 তো হয়নি, 200 পার হচ্ছিল না 2029-এ, 2024-এ, 2029-এ আগে বিজেপির, এবং সব জায়গায় কিন্তু বিজেপির অ্যাসেন্ডিং কার্ভটা কিন্তু শেষ হয়ে গিয়েছে, এবার ডিসেন্ট করবে, সেটাই স্বাভাবিক, সেটাই ইতিহাসের গতি বলে। কারণ এজেন্ডা কি, এবং একের পর এক দুর্নীতি সামনে আসতে শুরু করেছে। ককরোচ জনতা পার্টি বা সিজেপি এরা কি করবে তার থেকেও বড় কথা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা ভয়ঙ্কর অ্যান্টি ইনকামবেন্সি কাজ করতে শুরু করেছে। এবং আমি বলছি, আপনারা মিলিয়ে নেবেন, উত্তরপ্রদেশ থেকে শুরু করে গো বলয়ের একটা বড় অংশ, কোট আনকোট গো বলয়ের একটা বড় অংশ, তার মধ্যে বিহারও রয়েছে, বিহারও রয়েছে। সেখানে কিন্তু বিজেপির রাজনৈতিক পরিস্থিতি খুব একটা সুবিধাজনক নয়। এখন দে নিড নাম্বারস। জেডিইউর ওপর, তেলেগু দেশম পার্টির ওপর তাদেরকে ডিপেন্ড করতে হচ্ছে ভীষণভাবে। সেই ডিপেন্ডেন্স আর কার ভাল লাগে, যার জন্য 20টা নাম্বার, 20টা সংখ্যা যথেষ্ট গুরুত্বপূর্ণ এই সময়। রাজ্যে একেবারে ডামি বিরোধী, আমি যদি বলি খুব ভুল বলবো না, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পর্যন্ত প্রিয়াঙ্কা টিবরওয়ালের মতো লড়াকু দীর্ঘদিনের বিজেপি নেত্রীর বিরুদ্ধে সুর চড়াচ্ছেন। আপনি ভাবুন, বিজেপির নেত্রীর বিরুদ্ধে তৃণমূলকে আক্রমণ করার অভিযোগ নিয়ে সুর চড়াচ্ছেন নব্য তৃণমূলের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবং আপনি কি বিশ্বাস করেন যে এই বিরোধী দল, যে সরকারি স্বীকৃত যে বিরোধী দল, তারা কোনো সিরিয়াস বিজেপি বিরোধিতা করবে? আমার মনে হয় আপনি যদি বিশ্বাস করেন তাহলে আপনি ভুল করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ইন্ডিয়া জোটের বৈঠকে তিনি অংশগ্রহণ করেছিলেন, সাংবাদিক সম্মেলনে তিনি সামনে ছিলেন, এটা আমরা সবাই দেখলাম। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্তিত্ব কোথায়, রাজনৈতিক অস্তিত্ব কোথায়? পশ্চিমবঙ্গে তো তার আর কোনো অস্তিত্ব নেই, এবং পশ্চিমবাংলার বাইরে তো হাইফেনের থেকেও কম তার অবস্থা, তার রাজনৈতিক অবস্থা। তাহলে তার রাজনৈতিক অস্তিত্ব কোথায়? তার গোটা দলটা তো বিজেপির গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এখন ইন্ডিয়া জোট, সেখানে তার গুরুত্ব থাকবে কেন? একটু লজিক্যালি ভাবুন, একটু পলিটিক্যালি ভাবুন। এর জন্য রকেট সায়েন্স বোঝার কোনো প্রয়োজন নেই। এ রাজ্যে আপনি দেখছেন যে বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ থেকে শুরু করে বিভিন্ন বিজেপি বিরোধী কর্মসূচিতে কমিউনিস্টদের সঙ্গে কংগ্রেসকে, তাদের শ্রমিক সংগঠনকে দেখা যাচ্ছে। কিন্তু যারা প্রধান বিরোধী দল কোট আনকোট তৃণমূল কংগ্রেস, সেটা মমতার তৃণমূল হোক, সেটা ঋতব্রতর তৃণমূল হোক, তাদের কিন্তু কোনো অস্তিত্ব নেই, কোথাও কোনো অস্তিত্ব নেই। তাদেরকে ময়দানে দেখা যাচ্ছে না, এবং দেখা না যাওয়াটাই খুব স্বাভাবিক। তাদের অধিকাংশের বিরুদ্ধেই অনেক মামলা রয়েছে, ইত্যাদি, এটা ওটা রয়েছে। তাদেরকে নিজেদেরকে সেভ করার জন্য বিজেপির সঙ্গে, মানে শাসক দলের সঙ্গে আর কি, বিজেপি হোক বা তৃণমূল বা যাই হোক, শাসক দলের সঙ্গে থাকতে হবে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অস্তিত্ব সংকটের মুখে সম্পূর্ণ। তার দলটা, সংসদীয় দলটা, সম্পূর্ণ বিজেপির গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এটাই হওয়ার কথা, এটাই হতো। বড় ফুল ছোট ফুলকে গ্রাস করেছে, বড় মাছ ছোট মাছকে খাবে মাৎসর নেয়, এ তো স্বাভাবিক। রাজ্যে কমিউনিস্টরা খুব স্বাভাবিকভাবে, কালের গতিতেই, স্বাভাবিক নিয়মেই তারা তাদের গুরুত্ব বাড়ছে রাজনৈতিক পরিসরে। তারা নিজেদের জায়গাটাকে অনেকটা সংগঠিত করে ফেলছে। সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়া অ্যালায়েন্সে কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো গুরুত্বের আগামী দিনে কোনো জায়গা থাকছে না। আগস্ট মাসে তাদের যে বৈঠক হবে পরবর্তী হায়দ্রাবাদে, তার আগে তৃণমূল কংগ্রেস দলটার অবস্থান কী হবে সে সম্পর্কে কেউ জানে না। ডাইনোসর ফিরে এলেও তৃণমূল কংগ্রেস ফিরবে না, কারণ যে পরিমাণ জনঘৃণা এই দলটির প্রতি মানুষের, মানে যে পরিমাণ জনঘৃণা মানুষের এই দলটির প্রতি, যে পরিমাণ ঘৃণা, ধিক্কার, ডাইনোসর ফিরে এলেও তৃণমূল কংগ্রেসের মানুষের সমর্থন নিয়ে সরকারে আসা আগামী দিনে কার্যত অসম্ভব। বিজেপির অ্যাসেন্ডিং কার্ভটা শেষ হয়ে গিয়েছে। তাদের শেষ লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গকে জেতা। তারা তাদের যে রাজনৈতিক এজেন্ডা সেটাকে কাজে লাগিয়ে জিতেছেন, এবং অনেক ছুপা অস্ত্র এখন জেতার পরে বার করছেন। সেটাকে মানুষ কীভাবে নেবেন সেটা সময় বলবে।
সম্পূর্ণ তৃণমূলটা রাজ্যে একভাবে এবং কেন্দ্রে আরেকভাবে বিজেপিতে মিলে যাচ্ছে, অ্যাসিমিলেট করে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আলাদা কোনো স্বতন্ত্র কোনো অস্তিত্ব তৃণমূল কংগ্রেসের থাকছে না। তাই ইফ মমতা ব্যানার্জি ইজ ইকুয়াল টু তৃণমূল কংগ্রেস, দেন মমতা উইল হ্যাভ টু জয়েন বিজেপি। একটি ভিডিও আপনারা দেখবেন আজকে যাদবপুরে, কি সুবিশাল মিছিল হয়েছে। মেন স্ট্রিম মিডিয়া দেখাবে না, আমার দায় দেখানোর, আমি দেখাবো বিকল্প মাধ্যম হিসেবে। আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সৃজন চক্রবর্তী, বৃদ্ধ মানুষ, যেভাবে তাকে পুলিশ আক্রমণ করেছে, সৃজন ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়েছিল, তাকে বেল দিয়েছে আদালত, তারপরে তিনি সংবিধান হাতে আজকে মিছিলে হেঁটেছেন, প্রতিবাদ মিছিল হয়েছে মানুষকে সঙ্গে নিয়ে। মানুষ যদি সঙ্গে না থাকে তাহলে কিন্তু কিছুদিন আগে পর্যন্ত শূন্য থাকা, আজকে এক হওয়া একটি দলের পক্ষে এত বড় মিছিল করা সম্ভব না। আগামী দিনের রাজনৈতিক চালচিত্র কোন জায়গায় যায় আমাদের নজর থাকবে। আপনার নজর থাকুক কবির সৌরভের ইউটিউব চ্যানেলে। সিপিএম এবং বিজেপি মূলত এই দুই যুযুধান পক্ষের নেতৃত্বের কাছেই আমার স্বনির্বন্ধ আবেদন আগেও করেছি, এখনও করছি। আপনাদের দ্বৈরথ হোক, রাজনৈতিক দ্বৈরথ হোক, কিন্তু সেটা যেন রক্তক্ষয়ী জায়গায় না যায়। রাজ্যের সাধারণ মানুষের কাছে আবেদন, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন দয়া করে, এবং যারা প্রথমবার এই চ্যানেলে আসছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আমরা আবার এগোবো। এই এগোনো পিছনোর লড়াই চলতে থাকবে, দীর্ঘমেয়াদী লড়াই। কারণ এই যে সরকার এসেছে ডাবল ইঞ্জিন, এরা ভুল করে উচ্ছেদ করতে আসছে তা নয়। এদের নীতি, এরা বড় লোকের দল। 5 টাকা দিয়ে স্টেশনে যে লোকটা চা খেত, সেই লোকটাকে এরা বাধ্য করবে 70 টাকা দিয়ে চা খেতে। এরা বড় লোকের দল। এরা ফ্র্যাঞ্চাইজের হাতে বিভিন্ন রকম স্টেশনগুলোকে তুলে দিতে চায়। এই গরিব মানুষগুলোর কাছেই দুদিন আগে ভোট চাইতে গেছিল, এবং তখন কত নাটকবাজি। গরিব লোকের ভোট পাওয়ার জন্য সেলুনে ঢুকে দাড়ি কামিয়ে দিচ্ছে, গরিব লোকের ঘরে ঢুকে ঘুঁটে দিয়ে দিচ্ছে, জোর করে খুন্তি কেড়ে নিয়ে রান্না করে দিচ্ছে। আর আজকে ভোট মিটে গেল, ভুলে গেল, ভোট মিটে গেল, এদের পেটে সুতরাং এই লড়াই আমাদেরই লড়তে হবে, এবং আর কেউ লড়বে না। আর যে যেখানে আছে, বড় বড় সব বিভিন্ন রকমের এতদিনের মাতব্বর ফোলানো বেলুন, এখন লোকে পচা ডিম ছুঁড়ে মারছে, ওদের দিয়ে কিচ্ছু হবে না। এই বুলডোজারের সরকারের বিরুদ্ধে, বড় লোকের সরকারের বিরুদ্ধে নীতিগত লড়াই, মতাদর্শ, রাস্তায় দাঁড়িয়ে লড়াই, গণতন্ত্র মেনে গণতন্ত্রকে বিকশিত করার লড়াই আমাদেরই লড়তে হবে। আমার আবেদন, এখানে কিছু ক্যামেরা আছে আমি দেখতে পাচ্ছি, যারা আমাদের সাথে আসতে পারবে আসো, সবাই এসো, দলমত নির্বিশেষে এসো। আর যাদের তাও একটু বাধো বাধো ঠেকবে, তারাও ঘরে চুপ করে বসে থেকো। নিজেদের থেকে গরিব লোকের পেটে লাথি মারার বিরুদ্ধে সোচ্চার হয়ে চলো। এইটা এই সময়ের ক্ল্যারিয়ান কল হওয়া উচিত। এই সময়ের দাবি, ইতিহাসের দ্বারা অর্পিত দাবি আমাদের উপরে। এই যে বুলডোজারের সরকার এসেছে, এই যে বড় লোকের সরকার এসেছে, এই যে আদানি আম্বানির সরকার এসেছে, এদের সাথে লম্বা লড়াই, হক রক্ষার লড়াই করতে হবে। সেই লড়াইতে আমি নিশ্চিত এসএফআই থাকবে। এসএফআই এই লড়াইটার বৃত্ত আরো বড় করুক, আরো অনেক বেশি ছাত্রছাত্রীকে নিয়ে, আরো অনেক বেশি বন্ধু জুটিয়ে এই লড়াইটা লড়তে হবে। সেই লড়াইয়ের পথে তোমাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে, আমরা তো যা করেছি 2 তারিখ, 7 তারিখ এবং আগামী দিনগুলোতে তোমাদের প্রত্যেকের ভূমিকাকে, বিগত ভূমিকা এবং আসন্ন ভূমিকাকে লাল সেলাম জানিয়ে আমার কথা শেষ করছি। লড়াই চলবে। এই বিজেপির সরকার আর যখন রুগীর সন্ধানে রাস্তায় নামছে, তাদেরকে বলা হচ্ছে সরকারি জমিতে বেশি ব্যবসা করা যাবে না। সরকারি জমি তারা নির্বিচারে ছেড়ে দেবে বড় বড় শিল্পপতিদের হাতে। সরকারি রাষ্ট্রায়ত্ত কারখানাগুলিকে দরে বিক্রি করে দেওয়া হবে বড় বড় শিল্পপতির হাতে। আর খেটে খাওয়া মানুষ, তাদেরকে রুগীর সন্ধানে যারা রাস্তায় নামছে, সে স্ট্রিট হকার হতে পারে, সে রেলের হকার হতে পারে, সেটা টোটো চালক হতে পারে, রিক্সা চালক হতে পারে, অটো চালক হতে পারে, তাদের উপর আক্রমণ নামিয়ে আনার সিদ্ধান্ত ঘোষণা করেছে এই বিজেপির সরকার। আমরা সে কারণেই আজকে মিছিল বের করেছি, প্রতিবাদ মিছিল। যাদবপুর 9B থেকে আমাদের রেল স্টেশনের সংলগ্ন অঞ্চল, যাদবপুর 9B থেকে প্রতিবাদ মিছিল, এই মিছিল এগিয়ে চলেছে
রামঘাট পর্যন্ত যাবে। এলাকার অবস্থিত মানুষ, এলাকার খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের সকলকে আমরা অনুরোধ জানাচ্ছি, আপনারা আসুন, এই মিছিলের সাথে যোগ দিন। আপনারা জানেন কিভাবে আজ দিল্লির বুকে 20 জন আলী বাবার 20 চোর, তারা গঙ্গা জলে শুদ্ধ হয়ে তারা নাকি সিদ্ধ পুরুষ হয়ে গিয়েছে। এনডিএতে যোগদান করেছে তৃণমূলের বাঘা বাঘা 20 জন এমপি। একইভাবে আমাদের রাজ্যের বিভিন্ন এমএলএ, আমাদের রাজ্যের বিভিন্ন এমএলএ তাদেরকে তৃণমূলের সমর্থক চোরটা চিটিংবাজ, যাদের বিরুদ্ধে সাধারণ মানুষ নির্বাচনে ফল দিলেন, ফল প্রকাশ করলেন, সাধারণ মানুষ নির্বাচনের রায় ঘোষণা করলেন, তাদেরকে উচ্ছেদ করার নাম করে বিজেপি তাদেরকে সাধারণ করছে আর আক্রমণ নামিয়ে আনছেন খেতে খাওয়া সাধারণ মানুষের উপর। যে কারণেই আমরা আজকে যাদবপুরে যাদবপুরের সাধারণ মানুষজনের কাছে আমাদের অনুরোধ, আপনারা আসুন, এই মিছিলে গেছেন বামপন্থী দল সমূহের আহ্বানে, বামপন্থী বিভিন্ন দল ট্রেড ইউনিয়নের আহ্বানে আমাদের যে মিছিল, যে মিছিল আমরা শুরু করেছি 9 মে থেকে, যে প্রতিবাদ মিছিলে গিয়ে চলেছে আমাদের রাজপথ পর্যন্ত। গতকাল রাতের অন্ধকারে আপনারা জানেন এই মিছিলে আক্রমণ নামানো হয়েছে বামপন্থী কর্মীদের উপর। আমরা যুদ্ধকালীন তৎপরতায় সমস্ত হকারদের উচ্ছেদ করবার ষড়যন্ত্র করা হচ্ছে, এটাকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা বামপন্থী কর্মীরা সেখানে জড়ো হয়েছিলাম। 1988 সালে হাইকোর্টের যে রায়, সেই রায়কে আপনারা মান্যতা দিন। হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে আপনারা সেখানকার স্থানীয় যে ব্যবসায়ী আছে তাদের যদি পুনর্নিয়োগ না করতে পারেন, পুনর্বাসন না করতে পারেন, তাহলে বুলডোজার চালাবেন না। বুলডোজার চালিয়ে শুধুমাত্র বুলডোজার চালানো নয়, কালকে আপনারা জানেন 20 দিন মতো করে লাঠিয়ে লাগাতে একের পর এক কংগ্রেসকে দণ্ডিত করেছে। কংগ্রেস জয়রাজ ভট্টাচার্য সহ আরো 12 জন কংগ্রেস, তাদেরকে আমাদের হসপিটালাইজ করতে হয়েছিল। 5 জন কংগ্রেসকে ধরে নিয়ে গিয়েছিল এই পুলিশ, এই ডবল ইঞ্জিন সরকারের পুলিশ। আজকে তারা জামিন পেয়ে কংগ্রেস 3 জন ভট্টাচার্য, কংগ্রেস পাত্রশীল, কংগ্রেস শিক্ষক বর্ষের মুক্ত সহ 5 জন কংগ্রেস আজকে আমাদের এই মিছিলের সাথে উপস্থিত আছে। আমরা চাই ভারতবর্ষের সরকার, যে সরকার ভারতের জমি, সরকারি জমি নির্বিচারে ছেড়ে নিচ্ছে, টাটা, বিড়লা, আদানি, আম্বানি, বিস্তারের হাতে তারা সরকারি জমিতে ব্যবসা করে যাবে না বলে স্থানীয় হকার বিভিন্ন রেলমন্ত্রী তার উপর আক্রমণ নামিয়ে আনতে চাইছে। এ কারণেই আমাদের আজকের এই প্রতিবাদ
পেনশন পায় সে পাবে না। কেন ওইটাই যাবো, ওই মিছিলটা ধরবো। গতকালকে যাদবপুর স্টেশনে বাঙাল এবং পাচ্ছি না, আমি বুঝতে পারছি। সাইডে সরো তো একটু, সবাই সাইডে সরো, এই সবাই সাইডে সরো একটু, সাইডে সরো। তারা প্রতিবাদ তনুশ্রী আরো বেশি অত্যাচার বাড়িয়ে দেওয়া হয়েছে। রাতের অন্ধকারে